নমস্কার, আমি অভিজিৎ হালদার। আমি মূলত এডুকেশন নেট সেটের জন্য পড়িয়ে থাকি। কিন্তু আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হলো আসন্ন যে এসএলএসটি এডুকেশন বা এসএলএসটি 2025-এ যে পরীক্ষাটি হবে, যেটির ঘোষণা হয়েছে, সেই বিষয় সম্পর্কে আলোচনা করব এবং আমার সাবজেক্ট মূলত এডুকেশন বিষয়েই আলোচনা করব যে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন বা কিভাবে আমাদের সিলেবাসটা ডিস্ট্রিবিউটেড আছে এবং সেই সিলেবাস থেকে কিভাবে পড়লে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া যাবে। তো আমরা যদি একটু আমাদের সিলেবাসটা দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের সিলেবাসে মূলত 10টা ইউনিট রয়েছে, যেটা পর্ষদ থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে। এবং আমরা ধরে নিতে পারি, যদি যেহেতু নেট সেটে কি হয় যে পেপার ওয়ানে যেমন ধরুন আপনারা জানেন 10টা ইউনিট আছে এবং ইউজিসি থেকে বলাই আছে যে প্রত্যেকটা ইউনিট থেকে 5টা করে কোয়েশ্চেন হবে। যদিও কোয়েশ্চেন যখন হয় তখন দেখি যে এদিক ওদিক একটু হয়ে যায়। বা যদি আমরা পেপার টুটা দেখি সেখানে দেখবো যে 10টা ইউনিট আছে, সেখানেও বলা আছে ইউজিসির যে নিয়ম মাফিক যে 10টা করে কোশ্চেন হবে প্রত্যেকটা ইউনিট থেকে, ইচ ইউনিট। তো সেখানেও কিন্তু কোনো সময় কোনো ইউনিট থেকে দেখেছি 8টা এসেছে, কোনো ইউনিট থেকে 7টা এসেছে, কোনো ইউনিট থেকে 10টা এসেছে, 11টা এসেছে, এরকম আসে। তো এসএসসি যে সিলেবাস দিয়েছে, এডুকেশনে যে সিলেবাস, সেখানেও 10টা টোটাল ইউনিট রয়েছে এবং এই 10টা ইউনিট থেকে আমরা ধরে নিতে পারি যে 6টা করে আসতে পারে, যেহেতু আমাদের 60 কোশ্চেন আসবে। তবুও কোনো ইউনিট থেকে বেশি, কোনো ইউনিট থেকে কম হতে পারে। এবার আমি বলবো যে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে, ধরুন আমরা সকলে এডুকেশন পড়েছি, কিন্তু এডুকেশনের সব বিষয় তো আমাদের সকলের একই রকম ভালো লাগে না। ধরুন এখানে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন আছে, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন আছে, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন আছে, হিস্টোরিক্যাল ফাউন্ডেশন আছে। তারপরে রয়েছে ধরুন আপনার হিস্টোরিক্যালের মধ্যে আরেকটা আছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্সের যে সমস্ত পলিসিস গুলো রয়েছে সেইগুলো রয়েছে। তারপরে কিছু রয়েছে মেন্টাল হেলথ হাইজিন, কিছু গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, কিছু রয়েছে স্ট্যাটিস্টিক্স থেকে 2টি ইউনিট রয়েছে। তো কিছু আছে গ্রেট এডুকেটার্স থেকে আছে। এরকম আমাদের টোটাল বিভিন্ন জায়গা থেকে 10টা ইউনিট রয়েছে। এবার এই 10টা ইউনিট এবং সময় কিন্তু আমাদের হাতে খুবই কম, 3 মাস সময় ধরে নিতে পারি। তো যেহেতু এই 10টা ইউনিট সকলের কিন্তু একই রকম সব জায়গায় স্ট্রং নেই, মানে কোনো কোনো জায়গায় আমাদের কোনো পেপারটা কারোর খুব ভালো লাগে, কোনো পেপারটা কারোর ভালো লাগে না। ধরুন কারোর ফিলোসফি পড়তে খুব ভালো লাগে, কারোর ফিলোসফি পড়তে অতটা ভালো লাগে না। কারোর সাইকোলজি পড়তে খুব ভালো লাগে, কারোর সাইকোলজি পড়তে বেশি ভালো লাগে না। তো আগে দেখে নিতে হবে আমাদের প্রত্যেকের যে স্ট্রং সব থেকে জায়গাটা কোনটি। অতএব আমরা কে কোন জায়গাটা ভালো পারি। ধরুন আমি ধরে নিলাম যে আমি হচ্ছে সাইকোলজি ভালো পারি, বা আমি ধরে নিলাম যে আমি হচ্ছে হিস্ট্রি ভালো পারি, হিস্ট্রি অফ এডুকেশনটা। তাহলে যেইগুলো আমার স্ট্রং জায়গা সেইগুলো থেকে আগে আমি খুঁটে খুঁটে পড়বো এবং কি করব, এবং সকলকে বলছি যে এখন ধরুন বাজারে অনেক রকম বই বেরিয়েছে, সেগুলো রাখুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই সমস্ত বইগুলোতে যেগুলো আর কি কোয়েশ্চেন আনসার, যে সমস্ত বইগুলো বেরোচ্ছে আর কি, সেগুলোতে একটা সমস্যা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ওই যখন আনসার কি গুলো দেখছেন দেখবেন আনসার কিতে প্রচুর ভুল রয়েছে এবং সেটা কিন্তু একটা বড় সমস্যা। তার ফলে আপনারা ভুল আনসার কিটা পড়ে যাচ্ছেন, পরীক্ষায় গিয়ে আপনারা ভুলটাই করে চলে আসছেন। তাতে করে আমি বলবো যে প্রত্যেকে আমরা সিলেবাস ধরে ধরে দেখবো যে টেক্সট বইগুলো পড়বো, কিন্তু টেক্সট বইয়ে যে ভুল নেই সেটাও নেই, মানে বাংলা অনেক টেক্সট বইও ভুল আছে। এবার ধরুন যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে তারা এই মুহূর্তে বাংলা বইগুলোই ফলো করবে আশা করা যায়। তাছাড়া তো এখন তো আর ওই ইংরেজি বই পড়ে অতটা সময় নেই, আবার তোমরা বাংলা বই পড়বে, ইংরেজি বই পড়বে একসাথে। যার যা মিডিয়াম নিশ্চয়ই সে তাড়াতাড়ির মধ্যে সেই বইটাই পড়বে। কিন্তু তবুও যেমন ইয়ার টিয়ার গুলো একটু ভুল টুল থাকতে পারে, প্রিন্টিং মিস্টেক বা কিছু, তখন ইয়ারে যদি কোনো রকম কনফিউশন মনে হয়, যে ধরুন কোথাও দেখছেন যে একটা প্রশ্ন ধরুন আমি বলছি যে কোথাও দেখছেন যে কলকাতা মাদ্রাসা তৈরি হয়েছে যে 1780, আবার কোথাও দেখছেন 1784, কোথাও দেখছেন 81, তখন আপনি গুগল সার্চ করে নিলেন, ইন্টারনেট দেখে নিলেন, যেটা মনে হচ্ছে সেটা ঠিক করে নিলেন। এই টুকটাক ভুলগুলো আপনাকে একটু সাবধানভাবে পড়াশোনা করতে হবে। তো যেটা বলছিলাম যে টেক্সট আমরা খুঁটে খুঁটে পড়বো, যে ধরুন সিলেবাসটা রয়েছে সেই টেক্সটটাকে আমরা একটু ভালো করে দেখবো। যেমন যদি যদি আমরা দেখি যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কি আছে, এখানে আছে যে কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন, মেথডস অফ টিচিং, রোল অফ টিচার্স ইন লাইট অফ আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম, মার্কসিজম, এগুলো রয়েছে।
কিন্তু যেহেতু এখানে আছে যে এইমস অফ এডুকেশন, তাহলে এডুকেশন শব্দটি একদম খুঁটে খুঁটে একদম শুরু থেকে পড়তে হবে। এডুকেশন কোথা থেকে আসছে, এডুকেশন শব্দগুলোর প্রত্যেকটার যে মিনিং, ল্যাটিন শব্দগুলোর যে মিনিং সেগুলো, তারপরে হচ্ছে এডুকেশন বিষয়ে কে কিরকম কথা বলেছেন বা তাদের যে ডেফিনেশন গুলো, তাদের যে যে সমস্তগুলো বলেছেন সেইগুলো। তাছাড়া এবার হচ্ছে এখানে পরিষ্কার বলা আছে কি হিসাবে পড়তে হবে। এখানে বলা আছে যে রোল অফ, এই যে ধরুন এইমস, তারপরে আছে টিচিং মেথড, তারপরে আছে আমাদের রোল অফ টিচার্স, এবং ইন দ্য লাইট অফ আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম, মার্কসিজম। চারটে ফিলোসফি আমাদেরকে পড়তে হবে। তাহলে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ এবং মার্ক্সবাদ। এবার এখান থেকে কি কি প্রশ্ন পড়বেন? ধরুন ভাববাদটা পড়ছেন, তাহলে ভাববাদের মানে ভাববাদী কারা, তাদের মধ্যে ভারতীয় ভাববাদী কারা বিশ্বাসী ছিলেন, এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে ভাববাদীরা কারা কারা বিশ্বাসী ছিলেন, ভাববাদীদের মূল আইডিওলজি গুলো কি ছিল, ভাববাদীদের মূল এইমস গুলো কি ছিল, তাদের কারিকুলাম গুলো কেমন ছিল, ভাববাদীরা কোন কোন টিচিং মেথড প্রেসক্রাইব করেছেন বা তারা বলেছেন, তারপরে ভাববাদীদের মতে টিচারের রোল গুলো কি কি হবে, সেই বিষয়গুলোকে ছোটখাটো, যে বিষয়গুলো পাচ্ছেন সেগুলোকে ছোট ছোট করে নোট করে নেবেন খাতার মধ্যে। যে এই যে আমরা আজকে পড়ছি আইডিয়ালিস্টিক স্কুল অফ ফিলোসফি, এবং আইডিয়ালিস্টিক স্কুল অফ ফিলোসফি কত সাল থেকে তার জার্নি শুরু হচ্ছে, ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে আইডিয়ালিজম কেন শুরু হলো, কারা কারা ছিলেন, এই সমস্তগুলো একটা ছোট করে পড়ে নেবেন। এবার যেটা করবেন, তারপরে ঠিক এই রকম ভাবেই এই যে ন্যাচারালিজমটা পড়বেন, প্র্যাগমাটিজমটা পড়বেন, মার্কসিজমটা পড়বেন। এইগুলো পড়ার পর যেটা করতে হবে, যে আমাদেরকে দেখতে হবে যে বিগত যে সমস্ত এসএলএসটি গুলো হয়েছে, বিশেষত 2016 এসএলএসটি, মাদ্রাসা যেটা রিসেন্ট হয়ে গেল, মাদ্রাসা সার্ভিস কমিশন, সেই কোয়েশ্চেন, এবং আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সেটের কোয়েশ্চেন গুলো ডাউনলোড করে নিতে পারেন। সেটের কোয়েশ্চেন এখন বাংলাতেও হয়, আগে কিছু বছর আগে পর্যন্ত ইংরেজিতেও হতো। তো ওই ইংরেজি বাংলা প্রশ্ন অন্তত মানে 7-8 বছরের কোয়েশ্চেন গুলো নামিয়ে নিন। নামিয়ে নিয়ে এবার দেখুন যে ধরুন আপনি ভাববাদটা খুব ভালো করে মনে করলেন যে আমার ভালো করে পড়া হয়ে গেছে, প্রকৃতিবাদটা খুব ভালো করে পড়া হয়ে গেছে, প্রয়োগবাদটা খুব ভালো করে পড়া হয়ে গেছে। তাই এবার দেখুন যে এবার ওখান থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি কোয়েশ্চেন এসেছে সেইগুলো আপনি পারছেন কিনা, বা বিভিন্ন ইউনিভার্সিটির যে সমস্ত এন্ট্রান্স এর কোয়েশ্চেন গুলো পাওয়া যায়, যেমন ধরুন বিএইচইউ এর কিছু এন্ট্রান্স এর কোয়েশ্চেন পাওয়া যায়, অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। তারপরে ধরুন আপনি বিভিন্ন যে এসএলএসটি, যেমন ত্রিপুরা এসএলএসটির কিছু কোয়েশ্চেন আপনি ডাউনলোড করে দেখতে পারেন। তারপরে ধরুন আপনি যদি মনে করেন যে বিভিন্ন ইউনিভার্সিটির রেটের কোয়েশ্চেন গুলো, রিসার্চ এন্ট্রান্স টেস্টের যে কোয়েশ্চেন গুলো যদি আপনি পান, সেগুলো দেখলেন। এবার দেখবেন যে ওখান থেকে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ এবং মার্ক্সবাদ থেকে কি কি প্রশ্ন এসেছে, তাহলে সেই প্রশ্নগুলো আপনি সবগুলো পারছেন কিনা, বা নতুন কোনো কিছু পেলেন কিনা সেখান থেকে, তাহলে সেইগুলোকে আবার নোট করে করে রাখলেন। তারপরে ধরুন সেকেন্ড বুলেটিন যদি আমরা দেখি, বি বুলেটিনে, সেখানে রয়েছে ফিলোসফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল বেসিস অফ কারিকুলাম। আমরা জানি এমনিতে মূলত কারিকুলামের অনেকগুলো বেস আছে, যেমন ফিলোসফিক্যাল রয়েছে, সোশিওলজিক্যাল রয়েছে, সাইকোলজিক্যাল রয়েছে, হিস্টোরিক্যাল রয়েছে, টেকনোলজিক্যাল রয়েছে। কিন্তু আমাদের সিলেবাসে স্পেসিফিক ভাবে দুটো এখানে বেস বলা আছে, একটা হচ্ছে ফিলোসফিক্যাল, তা ফিলোসফিক্যাল বেসটা পড়তে হবে, আর একটা হচ্ছে সোশিওলজিক্যাল। ফিলোসফিক্যাল বেস আমরা অলরেডি যখন ফিলোসফি পড়ছি, মানে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ, অলরেডি কিন্তু অনেকটাই আমাদের ফিলোসফিক্যাল বেসটা পড়া হয়ে যাচ্ছে। যখন সাইকোলজিক্যাল বেসটা পড়ছি, তখন আমরা যখন পরবর্তীকালে সাইকোলজিতে বিভিন্ন অ্যাটেনশন, মোটিভেশন, ইন্টারেস্ট, এইগুলো আমরা যখন পড়বো, তখন আমাদের সাইকোলজিক্যাল বেসটা ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, যদিও এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না। এবার কি আছে, প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, মানে পাঠ্যক্রমের পাঠ্যক্রম যখন কোনো কিছু রচিত হবে তার জন্য কতগুলো প্রিন্সিপালস গুলো থাকে সেইগুলো, এগুলো আপনারা দেখে নেবেন। ধরুন কোনো কোনো বার এরকম একটা প্রশ্ন আসলো যে পাঠ্যক্রম নির্বাচনের জন্য নিম্নোক্ত নীতিগুলির মধ্যে কোনটি অপ্রয়োজনীয়, এইরকম একটা প্রশ্ন আসলো, তাহলে সেই জায়গাটা দেখে নেবেন। এবং বলা আছে ইভ্যালুয়েশন অফ মাধ্যমিক অ্যান্ড এইচএস কারিকুলাম অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য লাইট অফ প্রিন্সিপালস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন। এবং আপনাকে এখনকার যে কারিকুলাম প্যাটার্ন, ধরুন আপনি যদি ইভ্যালুয়েশন পড়েন, এমনিতে আপনি ইভ্যালুয়েশন পড়লেন, যে বিভিন্ন রকম ইভ্যালুয়েশনের টাইপস গুলো পড়লেন, ধরুন কারোর কারোর মতে পড়লেন, তো এইখানে তো এইটা বলা আছে, এটা তো পড়বেন। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ইভ্যালুয়েশন সিস্টেমটা, কত মার্কসের কখন কি পরীক্ষা হয়, তার ফর্মেটিভ কতগুলো হয়, সামেটিভ কতগুলো হয়, কত মার্কসের হয়, আপ টু 10 পর্যন্ত কত, 11-12 এর জন্য কত মার্কস ডিস্ট্রিবিউশন, তার একটা পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখতে হবে। যেমন এখন এইচএস এ আমরা জানি যে সেমিস্টার হয়ে গেছে, তবুও সেমিস্টার কতগুলো, এবং এইচএস কোন কোন সেমিস্টার নিয়ে এইচএস টা ধরা হচ্ছে, কোনটা ডেসক্রিপটিভ, কোনটা সাবজেক্টিভ, এবং কোনটা হচ্ছে অবজেক্টিভ টেস্ট, সেগুলো দেখতে হবে।
তার একটা মানে আমাদের এই পশ্চিমবঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্ষেত্রে কিভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হয় তার একটা ওভারভিউটা কিন্তু আপনারা দেখে রাখবেন। আচ্ছা, তাহলে মূলত এই ইউনিট থেকে আমি এইরকম ভাবে পড়াশোনা করে দেখতে হবে যে আমার কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা। ধরুন আমি একটা জায়গা থেকে একটা যে কোনো বই থেকে ফিলোসফি পড়লাম, ইন্টারনেট থেকে পড়লাম বা যেখান থেকে পড়লাম, কিন্তু এই যে ধরুন আমি আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম পড়ছি, কিন্তু পড়ার পর আমি কিন্তু প্রশ্নগুলো কি সলভ করতে পারছি? বিগত বছরের প্রশ্ন, বিভিন্ন নেটের প্রশ্ন, সেটের প্রশ্ন বা রেটের প্রশ্ন, এন্ট্রান্সের প্রশ্ন, এসএলএসটি প্রশ্ন যদি আমি পারি, তাহলে মোটামুটি আমার কনসেপ্ট ক্লিয়ার, এবার আমি এগোতে পারি। এবং এখান থেকে কিছু কিছু দেখবেন যে কোনো কোনো সময় এরকম ভাবে প্রশ্ন এসছে যে একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে এই স্টেটমেন্টটি কোন দর্শনের সঙ্গে যায়। এটা কি ন্যাচারালিস্টিক ফিলোসফির সঙ্গে যায়, প্র্যাগম্যাটিক ফিলোসফির সাথে যায়, মার্কসিজমের সাথে যায়, না আইডিয়ালিস্টিক ফিলোসফির সাথে যায়। তো এইরকম প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তাহলে প্রত্যেকটা দর্শনের ইনার মিনিংটাও বুঝতে হবে, যে ভাববাদীদের ইনার মিনিংটা কি, প্রকৃতিবাদীদের ইনার মিনিংটা কি, তারপরে হচ্ছে আপনার প্রয়োগবাদীদের ইনার মিনিংটা কি। প্রত্যেকটা দর্শনের ইনার মিনিংটাও আপনাকে বুঝতে হবে। আচ্ছা, নেক্সট আমরা যদি সেকেন্ড ইউনিটে যাই, যেটা সংসদ থেকে যে আমাদের সিলেবাস দিয়েছে সেই অনুযায়ী আমি যাচ্ছি, সেটাকে এখানে দেখাচ্ছি। নাম্বার 2 দেখুন আপনাদের আছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন। এবার সাইকোলজিক্যাল ফাউন্ডেশনের মধ্যে কি আছে? একদম শুরুটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, স্টেজ অ্যান্ড এরিয়াস অফ ডেভেলপমেন্ট। তাহলে একদম বৃদ্ধি এবং বিকাশ দিয়ে শুরু হচ্ছে। এখান থেকে আপনাদের পড়তে হবে কি, যে ধরুন আমরা 11-12 পড়েছি, গ্র্যাজুয়েশনে পড়েছি, যে গ্রোথ বা ডেভেলপমেন্ট যেটা আমরা বলছি, বৃদ্ধি এবং বিকাশ। তো যদি বৃদ্ধিটা দেখি বা বিকাশটা দেখি, তাহলে একদম দুটোকেই ভালোভাবে পড়তে হবে, যে বিকাশ তার কতগুলো স্তর রয়েছে। যেমন বিভিন্ন সাইকোলজিস্ট তাদের মতামত, মানে তাদের মতামত অনুযায়ী বিভিন্ন স্টেজ দিয়েছেন। যেমন যদি আর্নেস্ট জোন্স দেখি, সেখানে একরকম মতামত পাচ্ছি। যদি আমরা মনোবিদ পিকুনাসের দেখি, সেখানে একরকম আমরা স্টেজ পাচ্ছি। তো দেখতে হবে আমাকে যে মানে ডেভেলপমেন্টের কতগুলো স্টেজ, এবং তার পাশাপাশি ধরো আমি ধরছি যে ইনফ্যান্সি, বা ধরছি আমি চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্স। তাহলে এই যে প্রত্যেকটা স্টেজে কিভাবে তার গ্রোথ হচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে। তার কারণ হচ্ছে অনেক সময় প্রশ্ন আসে দেখবে যে একটা 2 বছরের বাচ্চা বা একটা জন্মের পর একটা শিশুর ওজন কতটা হয়, একটা শিশুর দৈর্ঘ্য কতটা হতে পারে, বা এরকম ধরনের কিছু প্রশ্ন। বা ধরুন এই ডেভেলপমেন্ট হচ্ছে, এটাকে কি ধরনের ডেভেলপমেন্ট বলে। সেই কারণে ডেভেলপ যখন গ্রোথটা বিশেষত করবে, তখন হচ্ছে ওজন, তারপরে হাইট বা উচ্চতা কতটা হওয়া উচিত, এইগুলো হচ্ছে ছোট ছোট করে নোট ডাউন করে নেবেন। যে ইনফ্যান্সিতে একটা শিশু যখন জন্মায়, তখন তার বয়স ধরুন এই এই বছরে এতটা উচ্চতা হয়, এই বয়সে এতটা ওজন হয়, এই বয়সে এতটা তার হচ্ছে শোল্ডার বা তার হচ্ছে বলা যেতে পারে যে দৈর্ঘ্য প্রস্থগুলো এতটা হয়। এই সমস্তগুলো নোট ডাউন করবেন। আর তার পাশাপাশি ওই যে একটা যে শিশুর যে বিভিন্ন রকম ডেভেলপমেন্টাল স্টেজ থাকে, যেমন তার কিছু বলা যেতে পারে যে আমরা যদি বলি যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, কিছুটা হয় তার সোশ্যাল ডেভেলপমেন্ট, কিছুটা হয় তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তাহলে এই যে প্রত্যেকটা ডেভেলপমেন্ট হচ্ছে, মানে কগনিশন বা কগনিটিভ ডেভেলপমেন্ট, বা আমরা যদি বলছি লিঙ্গুইস্টিক্স বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, বা আমরা যদি বলছি সোশ্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল বা কনস্ট্রাকটিভিস্টদের মতামতের বিভিন্ন যে সমস্ত গুলো রয়েছে, তো সেইগুলো হচ্ছে আপনাকে পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে, যে কোন বয়সে কি কি করতে পারে, এবং সেগুলোকে ছোট ছোট করে আপনি খাতার মধ্যে নোট ডাউন করবেন। তারপরে দেখুন একদম সিলেবাসে স্পেসিফিক ভাবে বলাও আছে যে ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল ডেভেলপমেন্ট, এই তিনটে ভালো করে পড়তে হবে। কগনিটিভের মধ্যে যেমন ভালো করে পড়বেন পিয়াজের থিওরিটা, তাই যে ফিজিক্যালের মধ্যে এমনিতে ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে কি জাস্ট ওইগুলোই আসে, যে কত বছর বয়সে তাদের উচ্চতা, তাদের ওজন, তাদের বয়সের হচ্ছে এইগুলো, বা এই যে যদি কারোর একটা বাচ্চার এই বয়সে পা থেকে মাথা পর্যন্ত যে বৃদ্ধিটা হচ্ছে, সেটাকে কি বলে। তারপরে আমরা দেহের মধ্যাংশ থেকে যেটা তার বলা যেতে পারে যে মাথা পর্যন্ত যে ডেভেলপমেন্টটা হচ্ছে, সেইটাকে কি বলে। এগুলো হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্টের জায়গা থেকে আসতে পারে। নাম্বার 2 হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে অবশ্যই পিয়াজের থিওরিটা খুব ভালো করে পড়বেন। পিয়াজের থিওরির হচ্ছে 4টে স্টেজ, যেটা সেন্সরি, মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট, ফর্মাল। এবং এই 4টে স্টেজের বয়সসীমা, তার পাশাপাশি কোনটা কোন স্টেজে অ্যাক্টিভিটিস গুলো করতে পারে। যেমন যদি আমরা বলি, অনেক সময় দিয়ে দিল যে রিফ্লেক্স অ্যাকশন কোন পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তরে কোন স্টেজে করতে পারে, ঠিক আছে। তারপরে ধরুন দিল যে সার্কুলার অ্যাকশন, কোন সময় দিল অবজেক্ট পার্মানেন্স, কখনো দিল অ্যানিমিস্টিক থিঙ্কিং। তাহলে ওইগুলো আপনাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, যে ওই যে 4টে স্তর রয়েছে, সেন্সরি, মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট এবং ফর্মাল, ওই 4টে স্টেজের মধ্যে যে অ্যাক্টিভিটিস গুলো করছে, শুধু আমি 4টে স্টেজ পড়ে নিলাম, মুখস্থ করে নিলাম যে কোন বয়সে কোনটা, একদম না, শুধু এইটুকু পড়লেই হবে না।
এর পাশাপাশি আপনাদের খুঁটে খুঁটে ওখানেও পড়তে হবে, যে একদম খুঁটিয়ে, যে কোন বয়সে কোন অ্যাক্টিভিটিস গুলো করতে পারে এবং তার ফলে তার কগনিটিভ ডেভেলপমেন্টটা হচ্ছে। তারপরে ধরুন স্কিমাটা একটুখানি ভালো করে পড়লেন, তারপরে অ্যাডাপ্টেশন পড়বেন, অর্গানাইজেশন পড়বেন, এইগুলো একটুখানি দেখে নিলেন, ব্যাস। তাহলে এখান থেকে যায় আসবে, অন্তত দেখবেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো, নেট সেটের কোশ্চেন গুলো দেখলে দেখবেন যে আপনারা মোটামুটি সব কোশ্চেন গুলো অ্যাটেন্ড করতে পারছেন, যদি পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টটা খুব ভালো করে পড়েন। আপনারা যদি এবার সোশ্যাল ডেভেলপমেন্টটা পড়েন, বা যদি আপনারা হচ্ছে বলা যেতে পারে যে এই সোশ্যাল ডেভেলপমেন্ট বলেছে, তো এখানে তো সোশ্যাল লার্নিং সে অর্থে বলেনি, তাও আপনারা একটু হলেও মানে পারলে আর কি ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাকটিভিস্টটাও দেখবেন, তার পাশাপাশি অ্যালবার্ট বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরিটাও দেখবেন, যেহেতু এখানে সোশ্যাল ডেভেলপমেন্ট বলেছে। কিন্তু তবুও আমি বলছি যে ভাইগটস্কির পুরোটাই দেখবেন, যেহেতু আমরা জানি যে সিটেটে ভাইগটস্কি থেকে প্রচুর প্রশ্ন আসে। তারপরে হচ্ছে আপনার যদি আমরা অ্যালবার্ট বান্দুরার যে সোশ্যাল লার্নিং থিওরিটা দেখি বা অবজারভেশনাল লার্নিং থিওরি দেখি, সেটা থেকেও প্রশ্ন আসে, সেই জায়গাটায় এখানে কিন্তু দেখতে হবে। তারপরে বলেছে যে এই যে মানে একদম ডেভেলপমেন্টাল স্টেজ গুলো কোথা থেকে আমরা পড়বো, একদম বলা যেতে পারে যে ইনফ্যান্সি বা আমরা প্রি ন্যাটাল স্টেজ থেকে, ধরো এখানে বলা আছে অ্যাডোলেসেন্স পর্যন্ত আমাদেরকে দেখতে হবে, এবং অ্যাডোলেসেন্স পর্যন্ত আমরা পড়বো। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে আরো বিভিন্ন রকম থিওরিজ গুলো রয়েছে, সেইগুলো কিন্তু আপনারা দেখবেন। যেমন হচ্ছে আহ ইয়ের থিওরিটা, সাইকো সোশ্যাল থিওরিটা দেখবেন, এরিকসনের, ওখান থেকে প্রশ্ন আসে, ভালোই প্রশ্ন আসে ওখান থেকে। এরিকসনের যে 8টা স্টেজ আছে, ওখান থেকে প্রত্যেকটা স্টেজের বয়স অনুপাতে আপনারা মনে রাখবেন যে কোনটা কোন বয়সে করতে পারে। ব্রুনারটা একটুখানি পড়বেন এখান থেকে। আর যেটা বলছিলাম যে এরিকসনের হচ্ছে সোশ্যাল লার্নিং, সরি মানে এরিকসনের হচ্ছে সাইকো সোশ্যাল যে থিওরিটা, সেটা থেকে কি কি পড়বেন, সেটা থেকে পড়বেন হচ্ছে তার প্রত্যেকটা যে বয়স সীমাগুলো রয়েছে এবং কোন কোন অ্যাক্টিভিটিস গুলো করতে পারে। যেমন ধরুন কোনো সময় দিতে পারে যে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট কোন স্টেজে হয়, কখনো দিল ধরুন আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন কোন স্টেজে হয়, এবং সেই স্টেজের বয়স সীমা কত। সেই জন্য এরিকসনের আপনাকে এই সাইকো সোশ্যালটা পড়তেই হবে। তারপরে হচ্ছে এগুলো একটুখানি দেখে টেখে নেবেন ভালো করে, মানে এই জায়গাগুলো যাতে একদম খুব ভালো করে ক্লিয়ার থাকে, কনসেপ্ট যা প্রশ্ন আসবে সবগুলো যাতে করতে পারা যায়। নেক্সট হচ্ছে ইন্টেলিজেন্সের জায়গা থেকে একদম ছোট করে দিয়েছে, এখানে বলেছে কনসেপ্ট অ্যান্ড টু ফ্যাক্টর থিওরি। যদিও অনেক সময় ভুলভাল করে চলে আসছে প্রশ্ন থাস্টন থেকে, গিলফোর্ড থেকে, গার্ডনার থেকে, বার্ট থেকে, কিন্তু তবুও এখানে আপনারা দেখলে দেখে নিতে পারেন, কিন্তু সিলেবাসে স্পেসিফিক করা আছে যে ইন্টেলিজেন্স, তার কনসেপ্ট এবং শুধুমাত্র টু ফ্যাক্টর থিওরি। এবং টু ফ্যাক্টর থিওরি যখন আপনারা পড়বেন, তাহলে তার আগে ইন্টেলিজেন্সের জার্নিটা কিভাবে শুরু হলো, বিনে সাইমন কেন ইন্টেলিজেন্স টেস্ট করলো, আর ইন্টেলিজেন্স টেস্ট থেকে তো খুব ভালো করে পড়বেন, তার কারণ হচ্ছে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তার কারণ হচ্ছে, এবং আপনাদের পরে একটা ইউনিটেও রয়েছে এই সমস্ত টেস্টগুলো, মানে ইন্টেলিজেন্স টেস্ট, ইন্টারেস্ট টেস্ট, সেই জায়গাটায় একটুখানি পড়তে হবে ভালো করে। যে ধরুন ইন্টেলিজেন্স টেস্টে কত সালে কোনটা হয়েছিল, আইকিউ শব্দটি প্রথম কে বলেছিল, তারপরে আইকিউ এর যে ফর্মুলাটা প্রথম কে দিয়েছিলেন, তারপরে যেটা ফার্স্ট 1905-এ যেটা হয়েছিল সেখানে কতগুলো টেস্ট আইটেম ছিল, 1908-এ কতগুলো টেস্ট আইটেম ছিল, 1911-তে কতগুলো টেস্ট আইটেম ছিল, সেইগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ভার্বাল টেস্টের নাম, নন ভার্বাল টেস্টের নাম, তারপরে হচ্ছে পারফরমেন্স টেস্টের নাম, তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্রুপ টেস্টের নাম ইন্টেলিজেন্স থেকে, তারপরে ধরুন আপনাদের বিভিন্ন রকম যে সমস্ত ইয়েগুলো, মানে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ইন্টেলিজেন্স থেকে আসতে পারে। আবার ধরুন পারফরমেন্স টেস্ট থেকে বিভিন্ন রকম কতগুলো ব্লক ছিল, এই ছিল, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দিতে পারে। আচ্ছা, আর টু ফ্যাক্টর থিওরিটা হচ্ছে ধরুন স্পিয়ারম্যানটা একটু ভালো করে স্পিয়ারম্যানের হিস্ট্রিটা পড়ে নিতে হবে। স্পিয়ারম্যান এটা কত সালে করেছিল টু ফ্যাক্টর থিওরিটা, টু ফ্যাক্টর থিওরির মূল বক্তব্য কি ছিল, তারপরে হচ্ছে টু ফ্যাক্টরের সাথে থার্স্টনের থিওরির মূল ডিফারেন্সটা কোন জায়গায়, তারপরে টু ফ্যাক্টর থিওরিতে যে ট্রেডটার সমীকরণটা করা হয়েছিল সেটাতে ফলাফল জিরো কিভাবে হচ্ছে তার ফর্মুলাটা একটুখানি পড়ে রাখবেন। এইগুলোই জাস্ট একটুখানি দেখে রাখবেন। পার্সোনালিটি থেকেও আছে কনসেপ্ট অ্যান্ড ট্রেড থিওরি। পার্সোনালিটি মানে কোথা থেকে এসছে তার সমস্ত কিছু ডেফিনেশন গুলো দু একটা একটুখানি দেখে রাখবেন ভালো করে। তারপরে ধরুন আমরা যদি দেখি যে ইয়েটা যদি বলা হয় যে ট্রেড থিওরিটা বলেছে, টাইপ থিওরি বলেনি, তবুও কিন্তু কোনো কোনো বার টাইপ থিওরি থেকে প্রশ্ন আসছে। তাই আমি বলবো যে কোনো কিছু বাদ রেখে লাভ নেই, আপনারা ট্রেড থিওরির পাশাপাশি টাইপ থিওরিটা পড়ে নেবেন। তারপরে পার্সোনালিটি, ধরুন পার্সোনালিটিটা পড়ছেন, ডেফিনেশন গুলো পড়বেন, অল্পটে ডেফিনেশন অনেক সময় উল্লেখ করে দিয়ে দেয়, তারপরে বলে এই ডেফিনেশনটি কার, এটা কি আইজেনকের ডেফিনেশন, অল্পটের ডেফিনেশন, নাকি হচ্ছে এটা হচ্ছে অন্য কারো ডেফিনেশন, এরকম ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে, ক্যাটলের ডেফিনেশন নাকি, সেরকম। আচ্ছা,
এবার ট্রেড থিওরি যখন পড়বেন, তাহলে ট্রেড থিওরির মধ্যে একদম ট্রেড থিওরির ফাদার হিসেবে আমরা অল্পোর্টকে জানি। অল্পোর্টের ট্রেড গুলো ভালো করে পড়তে হবে, কোনটাকে কার্ডিনাল, কোনটাকে সেন্ট্রাল, কোনটাকে সেকেন্ডারি ট্রেড বলে। তারপরে এমনিতেও আমাদের আরো ট্রেড থিওরি কিছু রয়েছে, সেইগুলো একটু ভালো করে পড়তে হবে। আপনারা ক্যাটেলটা একটুখানি পড়বেন, আইজ্যাকের পেন মডেলটা একটুখানি পড়বেন, তারপরে 5E ওসিয়ান মডেলটা একটুখানি পড়বেন ট্রেড থিওরির মধ্যে। এবং পার্সোনালিটির সব থেকে ভালো যেটা জায়গা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পার্সোনালিটির টেস্ট, এবং তার মধ্যে প্রজেক্টিভ এবং নন প্রজেক্টিভ টেস্ট, এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কোনটি প্রজেক্টিভ, কোনটা নন প্রজেক্টিভ। যেমন ধরুন আমরা যদি বলি রডসারের ইং ব্লড টেস্ট, থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট, এগুলোতে কতগুলো করে কার্ড থাকতো, কি বৃত্তান্ত, এগুলো একটু ভালো করে পড়বেন। নন প্রজেক্টিভ এর মধ্যে সব থেকে পপুলার টেস্ট কোনটি, যেমন এমএমপিআই, তার কতগুলো টেস্ট আইটেম ছিল, কি রকম ছিল, এটা কি ভার্বাল নন ভার্বাল না কিরকম ভাবে অ্যাপ্লাই হতো, তার পুরো হিস্ট্রিটা ট্রেড থিওরি থেকে পড়তে হবে, এই মানে সরি ইয়ে থেকে পড়তে হবে, মানে আপনার যে টেস্ট সেখান থেকে পড়তে হবে। আচ্ছা, এবার হচ্ছে থিওরিজ অফ লার্নিং, তার মধ্যে রয়েছে কানেকশনিজম, থর্নডাইক, প্যাভলভ, স্কিনার। এখানেও ছোট করে বলা আছে যে আপনাদের তিনটে থিওরি পড়তে হবে। একটা হচ্ছে থর্নডাইকের থিওরি, এবং থর্নডাইকের থিওরি থেকে আপনার থর্নডাইক কত সালে থিওরিটা ডেভেলপ করেছিল, থর্নডাইকের লেখা বইয়ের নাম, তারপরে কার্ভটা, ওই যে অনেক সময় কার্ভটা কার, এরকম প্রশ্ন আসে। তারপরে থর্নডাইক কোন কোন প্রাণীর উপর এক্সপেরিমেন্ট গুলো করেছিল, এবং তাছাড়া মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে থর্নডাইকের ল গুলো। অনেক সময় থর্নডাইকে যে কোনো একটা ল তুলে দিয়ে বলে যে এই ল এর সাথে স্কিনারের কোন ল এর রিলেশন আছে, তো ওই ল গুলো, প্রাইমারি ল কোনগুলো ছিল, সেকেন্ডারি ল কোনগুলো ছিল, তো এইগুলো। তারপরে কানেকশনিজমটা কি, কিভাবে কানেকশনিজমটা হচ্ছে, বন্ডটা কিভাবে তৈরি হচ্ছে, এসআর বন্ড গুলো কিভাবে হচ্ছে, সেইগুলো একটুখানি দেখে রাখবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে প্যাভলভের এখান থেকে ক্লাসিক্যাল কন্ডিশনিংটা ভালো করে দেখবেন, যে ক্লাসিক্যাল কন্ডিশনিং কি, কন্ডিশনিং এর যে বিভিন্ন রকম ভাগগুলো রয়েছে সেগুলো কি, কত সালে তিনি এটা করেছিলেন সেইটা, এগুলো একটুখানি দেখে রাখবেন। তারপরে ক্লাসিক্যাল কন্ডিশনের সঙ্গে অপারেন্ট কন্ডিশনিং এর কি পার্থক্য হলো, স্কিনারের রিইনফোর্সমেন্ট কি, রিইনফোর্সমেন্টের শিডিউল গুলো একটু দেখে রাখতে হবে। তারপরে ধরুন ওখান থেকে মূলত যে আমরা যদি স্কিনারটা পড়ি, সেখানে স্কিনারে দেখতে পাবো যে আমরা যে রিইনফোর্সমেন্ট শিডিউল গুলো তো বললাম, তারপরে হচ্ছে তার যে মূল কনসেপ্ট গুলো ছিল ওখান থেকে বেশ ভালো প্রশ্ন আসে, যেমন শেপিং, চেনিং, তারপরে ডিসক্রিমিনেশন এন্ড কিউইং, ওখান থেকে অনেক সময় ভালো ভালো প্রশ্নগুলো আসে, মানে প্রিন্সিপালস গুলো ধরে ধরে প্রশ্ন আসে, সেইটা। তারপরে ধরুন এই স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং এর উপর বেস করে গড়ে ওঠা স্কিনারের একটা এক্সপেরিমেন্টাল, সরি মানে বলা যেতে পারে অ্যাপ্লাইড যে রিসার্চ, সেটা কোনটা হতে পারে, সেই রকম ধরনের প্রোগ্রাম ইনস্ট্রাকশন থেকে প্রশ্ন আসতে পারে, এরকম। আচ্ছা, গেস্টাল্ট থেকে হচ্ছে গেস্টাল্টবাদী কারা, তাদের মূল মানে কাজটা কি ছিল, তারপরে হচ্ছে গেস্টাল্টদের যে ল গুলো রয়েছে এটা ভালো করে পড়বেন। অনেক সময় প্রত্যেকটা অনেকগুলো ল থেকে প্রশ্ন দেয়, যে গেস্টাল্ট সাইকোলজি বা গেস্টাল্ট স্কুলের যে ল গুলো ছিল, বা আমাদের যে মূল বেসিক টেনেটস গুলো বলি, সেইগুলো খুব ভালো করে পড়বে। এবং লার্নিং কে এফেক্ট করার জন্য যে সমস্ত ফ্যাক্টর গুলো দায়ী, যেমন ম্যাচুরেশনটা কাকে বলে, কিভাবে ম্যাচুরেশনটা হচ্ছে, ইন্টারেস্ট কি, ইন্টারেস্টের টেস্ট গুলো, ধরুন একটু কুডারের টেস্ট পড়লেন, তারপরে হচ্ছে আপনার স্ট্রং এর টেস্টটা একটুখানি পড়ার চেষ্টা করবেন, থার্স্টনের টেস্টটা একটুখানি পড়ার চেষ্টা করবেন। তারপরে স্ট্রং পড়লে স্ট্রং এর ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্কটা পড়বেন, ভিআইবি তে কতগুলো টেস্ট আইটেম ছিল, তারপরে হচ্ছে এর মধ্যে কতগুলো পেশাকে ডিভাইডেড করা হয়েছিল, প্রত্যেকটা পেশার জন্য কতগুলো করে কোয়েশ্চেনিয়ার ছিল, ঠিক আছে। তারপরে মোটিভেশন থেকে, মোটিভেশন শব্দটি কোথা থেকে এসেছে, তার অর্থ, মিনিং, ডেফিনেশন দু চারটে, অনেক সময় একটা ডেফিনেশন তুলে দিল, বললো যে এই ডেফিনেশনটি কার, এরকম ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে আমাদের মধ্যে। তারপরে যদি আমরা দেখি যে আমাদের এখানে কি আছে, আর মোটিভেশন থেকে যেমন আপনার থিওরিজ গুলো একটুখানি দেখবেন। থিওরি বলতে শুধুমাত্র ম্যাসলোটা দেখলেই হবে, অ্যাব্রাহাম ম্যাসলো থিওরিটা দেখলেই হবে, তাও পারলে একটুখানি টুকটাক করে ওই ইয়ে রে ওয়াইনারের যেটা অ্যাট্রিবিউশন থিওরি আছে সেটা একটু দেখতে পারেন। তারপরে হচ্ছে এগুলো চাইলে দেখতে পারেন, এক্স ওয়াই থিওরি যদি থাকে আপনাদের কাছে বই, তা সেগুলো দেখতে পারেন। এবং মেমোরি আর অ্যাটেনশনটাও একটু গুরুত্বপূর্ণ, এখান থেকেও বেশ অনেক প্রশ্ন আসে। মেমোরি হচ্ছে বিভিন্ন রকম যে টাইপস গুলো আছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে, এলটিএম এসটিএম থেকে আসতে পারে, কোনটাকে আমাদের বলা যেতে পারে ওয়ার্কিং মেমোরি, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে এই যে ইনফরমেশন প্রসেসিং মডেলটা কার দেওয়া, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে মেমোরাইজেশনের প্রসেস গুলো থেকে প্রশ্ন আসতে পারে, যে বা আমাদের এফেক্টিভ করার জন্য, মেমোরিকে এফেক্টিভ করার জন্য কোন কোন প্রসিডিউরস গুলো আমরা অ্যাপ্লাই করি, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। সেই জায়গাগুলো আপনারা একটু দেখবেন।
তারপরে হচ্ছে অ্যাটেনশনে যে জায়গাটা রয়েছে, অ্যাটেনশন কাকে বলে তার দু একটা ডেফিনেশন পড়বেন, এখান থেকে প্রশ্ন আসে। তারপরে যদি আমরা দেখি যে অ্যাটেনশনের যে বেসিক দুটো টাইপ, তিনটে টাইপও বলা হয়, হ্যাবিটটাকে ধরা হয়, আবার কোনো কোনো জায়গায় ধরা হয় না। তো দুটো টাইপ, দুটো টাইপের মধ্যে দুটো দুটো করে ভাগ, ওখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে এর মধ্যে কোনটি ইমপ্লিসিট কোনটা এক্সপ্লিসিট, ঠিক আছে, এরকম ধরনের কখনো আবার এনফোর্সড কখনো স্পন্টানিয়াস, এইরকম ধরনের প্রশ্নগুলো আসে। তো আসে মানে কি, একটা এক্সাম্পল দিয়ে দিলে বললো যে এই ক্ষেত্রে যে মনোযোগটি হলো সেই মনোযোগটি কোন মনোযোগ, এটা কি এনফোর্সড, এটা স্পন্টানিয়াস, এটা ইমপ্লিসিট, এটা এক্সপ্লিসিট, এইরকম প্রশ্নগুলো মনোযোগ থেকে মূলত আসতে পারে। তারপরে মনোযোগ যে তার কিছু ব্যক্তিগত নির্ধারকগুলো রয়েছে সেইগুলো দেখবেন, বস্তুগত নির্ধারক কোনগুলো রয়েছে সেটা দেখবেন। তারপরে হচ্ছে আমাদের যে বলা যেতে পারে যে মনোযোগের যে সমস্ত মনোযোগ পরিমাপের যে সমস্ত মেশিন গুলো কি, আমরা কোন জিনিসের প্রতি এক সময় কতটা বেশি মনোযোগ দিতে পারি, মানে কত সময় আমরা মনোযোগকে ধরে রাখতে পারি, মনোযোগের ফ্ল্যাকচুয়েশন গুলো কিভাবে হচ্ছে, সেইগুলো মাপা যায় কিভাবে, তার প্রসেস গুলো আপনারা একটু দেখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের থ্রি যেটা ইউনিট সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন রয়েছে। তো আজকে এই পর্যন্তই আমাদের থাক। আমি চেষ্টা করব যে আবার একটা ক্লাসে আমি মোটামুটি সিলেবাসটা একটুখানি মানে কভার করার, সিলেবাসে কোন কোন জায়গাগুলো আপনারা গুরুত্ব দিয়ে পড়বেন এখন সেই জায়গাগুলো। তারপরে আমি কিছু আপনাদেরকে বইও বলে দেবো যে আপনারা বাংলা মিডিয়ামে যারা পরীক্ষা দেবেন তারা কোন কোন বইগুলো ফলো করলে, মানে টেক্সট বুকগুলো, কোন কোন টেক্সট বুকগুলো ফলো করলে আপনাদের ভালো হবে, বা যারা ইংলিশ মিডিয়ামে দিতে চাইছেন তাদের জন্য কোন কোন বইগুলো পড়লে ভালো হয়। আমি টেক্সট বই বলবো যে কোন কোন টেক্সট বইগুলো আপনাদের জন্য ভালো হবে। উম, আহ, তারপর আমি চেষ্টা করব সিলেবাসটা কভার হয়ে গেলে সিলেবাসটা যে জায়গাগুলো আমি ধরলাম সেই জায়গাগুলো আপনারা অবশ্যই পড়ার সময় এগুলো একটু দেখে রাখবেন ভালো করে, এবং এখান থেকে আপনারা ভালো করে পড়বেন। আশা করা যায় এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে কি বা প্রশ্ন আসবে। তার কারণে যে আপনারা দেখুন একটু মাদ্রাসার কোশ্চেন বা এসএলএসটি কোশ্চেন খুব বেশি আহামরি কঠিন হয় না, মোটামুটি ধরুন একটু সহজই হয়। আর টুকটাক তো কিছু অ্যাপটিটিউড জাতীয় প্রশ্ন থাকবেই, সেগুলো মাথা খাটিয়ে করতে হবেই, মানে একটু বুঝে বুঝে করতে হবে, কিছু করার নেই। আর পরবর্তী সময়ে আমি নিশ্চয়ই সিলেবাসের বাকি অংশটুকু আলোচনা করে বুঝিয়ে দেব, এবং তারপর আমি প্রত্যেক সপ্তাহে অন্তত ইউনিট ধরে ধরে একটু একটু করে ক্লাস নিয়ে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন, নতুন কিছু কোয়েশ্চেন অ্যানালিসিস করে দেবো, সলভ করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।